Assalamu alaikum everyone. It's great to see আমার অনেক শ্রদ্ধেয় রাষ্ট্রবিজ্ঞানী দিলার আপা এবং আমাদের প্রিয় এনসিপি থেকে নির্বাচিত অ্যাটলিস্ট কয়েকজন সংসদ সদস্যকে আজকে মিট করতে পেরে প্রিভিলেজড যে আজকে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের সাথে কিছু আইডিয়াস এক্সচেঞ্জ করার জন্য। আমার অনেক প্রিয় প্যানেলিস্ট এখানে আছেন, আসিফ খান, শামস মাহমুদ, ডক্টর মাসুর রিয়াজ এবং ফাহিম মাসুর, সবাই খুবই নলেজেবল, খুবই তরুণ, সবাই বাংলাদেশ নিয়ে অনেক হ্যান্ডস অন ডেটা ওনাদের কাছে আছে। আমার কথা হচ্ছে ব্যাংকিং রেজলিউশন অধ্যাদেশে যে 18 ক, যেহেতু আমাকে ওই বিষয়ে আলোকপাত করতে বলা হয়েছে, আমি সেখানেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। ব্যাংকিং সেক্টর আসলে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একসময় আমাদের একটা প্রাইভেট সেক্টর ছিল এবং আমি মনে করি এখনও বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট এমপ্লয়ার্স হচ্ছে কমার্শিয়াল ব্যাংকস। এবং ব্যাংকিং মানে শুধু কমার্শিয়াল ব্যাংকস না, এখানে এখন নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ইনভেস্টমেন্ট হাউসেস, ইনভেস্টমেন্ট ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অনেক বড় একটা সেক্টর এবং এই সেক্টরের সাথে আবার ইন্স্যুরেন্স সেক্টরও জড়িত। সো টোটাল ওভারঅল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টর আমাদের দেশে অনেক গ্রো করেছে, যেটা একটা প্রাইভেট সেক্টর হতে পারত। এবং এর সাথে যদি আপনি ডিএফআইগুলোকে ইনক্লুড করেন, যেমন ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, যার মধ্যে কয়েকটা জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেই আমরা কৃতিত্ব দিতে পারি, যেমন আইসিবি, বিএসবি, বিএসআরএস। এখন দেখুন বিএসবি, বিএসআরএস যে সময় কথা ছিল যে সবচেয়ে বড় বড় লোন দেওয়ার জন্য, যেমন বিএসআরএস এর ম্যান্ডেটই ছিল যে মিনিমাম লোন সাইজ হবে তাদের 50 লক্ষ টাকা। সে বিএসআরএস আর বিএসবি এখন মার্চ হয়ে বিডিবিএল, যারা শুধু হয়তো তাদের যে ভবন, সে ভবনের মানে বিভিন্ন ফ্লোর ভাড়া দিয়ে তাদের সে ভাড়ার ইনকাম দিয়ে তাদের চলতে হয়। তো একটা গ্রোয়িং একটা দেশে, যেখানে গত 50 বছর আমাদের জনসংখ্যা প্রায় 3 গুণ হয়েছে, ইনকাম প্রায় 10 থেকে 20 গুণ, আমাদের অ্যাটলিস্ট 15 গুণ আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। তো সেখানে আমাদের এই অবস্থা, তো মানে এই অবস্থা আমাদের হওয়ার কথা না। যে সেক্টরটা ইকোনমিক একটা মানে ব্লাড সার্কুলেশন বা মানে সবচেয়ে বড় হৃৎপিণ্ডে যেখানে সঞ্চালন হওয়ার কথা, এর একটা বড় কারণ হচ্ছে আমাদের গভর্নেন্সের অভাব। রাষ্ট্রে যখন ম্যাক্রো লেভেলের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ এগুলো, এবং পরবর্তীতে আমরা দীর্ঘ সময় আমরা ফ্যাসিজমে দেখতে পেলাম, স্বৈরাচার, এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা সব কিছু চলা, এগুলোর একটা এসেনশিয়াল এফেক্ট কিন্তু পড়তে বাধ্য ইন অল সেক্টর। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষায়, স্বাস্থ্যে কেন এত 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 দুরবস্থা। মানে আপনি যদি হার্ট ফাউন্ডেশনে যান, সোহরাওয়ার্দী হসপিটালে যান, ঢাকা মেডিকেল কলেজে যান, আপনি বুঝতে পারবেন। যাই হোক, একই অবস্থা আমাদের মানে ন্যাশনালাইজড কমার্শিয়াল ব্যাংকসগুলো তো এখন আর কেউ অ্যাকাউন্ট খুলতেই নিরাপদ বোধ করেন না। অনেকেই এখন মনে করেন ঠিক আছে প্রাইভেট ব্যাংক, আরও যারা একটু ভালো আছেন তারা বিদেশি ব্যাংকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের জন্য আমাদের ওই যে একদম গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে সবচেয়ে মানে সারা দেশে যাদের শাখা প্রশাখা এক্সপ্যান্ডেড, তাদের উপর আমাদের রিলাই করার কথা। এবং সেখানে যদি এই পরিমাণ অসুস্থতা হয়, যেমন এক জনতা ব্যাংকেরই অ্যাসেট কোয়ালিটি রিভিউ দেখা গেল যে সেখানে 70% অফ দ্য টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস হচ্ছে নন পারফর্ম, মানে পারফর্ম করছে না। এর মানে হচ্ছে আপনার গ্যারাজে ধরুন 100টা গাড়ি আছে, তার মধ্যে 70টাই কোনো কারণে বিভিন্ন রকমের বিকল, কোথাও চাকা পাংচার হয়ে আছে, কোথাও ক্লাচ চলছে না, কোথাও ইঞ্জিন ইগনাইট করছে না, কোথাও মানে এই ধরনের বিভিন্ন বৈকল্যের শিকার 70%। একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোর মধ্যে একটা এক্সিম ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক, এই দুটার যে কোনো একটা হবে, সেখানে একিউআর থেকে দেখা গেল যে 98.5% অফ দেয়ার লোনস এটা নন পারফর্মিং। যাই হোক, এগুলো নিয়ে কিছু ব্যবস্থা হয়েছে এবং তারই একটা রেজাল্ট ছিল এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ। সেখানে অনেক আলাপ আলোচনার পর এটাই সবচেয়ে মানে ওই সময়ের জন্য বেস্ট পসিবল সলিউশন। ওনারা মনে করলেন যে 10টা, এবং আপনারা জানেন যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংকে রীতিমতো মানে লুট করা হয়েছে। এটা আমরা ব্যাংক রবারি বললে আন্ডারস্টেটমেন্ট হবে। তো আমি এটা নাম দিয়েছি যে পলিটিক্যাল ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ, যে ওনারশিপটাই আপনি মানে পলিটিক্যাল বা স্টেট ইঞ্জিনিয়ার্ড ওনারশিপ করে ওনারশিপ চেঞ্জ করেছেন। আমরা ইনস্টিটিউশনাল ওনারশিপ বা ফরেন ওনারশিপ, গভর্নমেন্ট ওনারশিপ এগুলো নিয়ে গবেষণা করি, কিন্তু এখানে দেখা গেলো যে স্টেট ওনারশিপও না, যে স্টেটের মেশিনারি ইউজ করে
কোনো একজন বা একাধিক প্রাইভেট ইন্ডিভিজুয়াল এবং মানে প্রসেসটা এত ন্যাক্কারজনক ছিল যে একটা বিজনেস হাউস তারা 100 কোটি টাকা লোন নিল ফ্রম ওয়ান অফ দ্য স্টেট ব্যাংকস, এবং সে 100 কোটি টাকা ট্রান্সফার করে সে 100 কোটি টাকা দিয়ে তারা শেয়ার কিনলো অ্যাবাউট 2 to 3%। কারণ শেখ হাসিনা একটা আইন করেছে যে ব্যাংকের ডিরেক্টর হতে হলে মিনিমাম 2% শেয়ার হোল্ড করতে হবে। তো সেটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রে অনেক অরিজিনাল ওনারই তখন আর তাদের হাতে 2% শেয়ার ছিল না। এটা সাচ এ লার্জ কোম্পানি, এখানে 2% অফ টোটাল মার্কেট ক্যাপ যদি আপনি বাজার থেকে শেয়ার বাজার থেকে কিনতে হয় তাহলে অনেক মানে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন হয়। যাই হোক, তো সেই টাকা পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে আমাদের বর্তমান রাষ্ট্রপতি ওনাকে প্রথম ব্যাংকের ডিরেক্টর বানানো হলো। তারপর তো বাকি আপনারা দেখেছেন যে কীভাবে একটা 5 স্টার হোটেলে আই থিঙ্ক রেডিসন হোটেলে গিয়ে বন্দুক ধরে আমাদের রাষ্ট্রীয় একটা নিরাপত্তা সংস্থা বা একাধিক নিরাপত্তা সংস্থার সক্রিয় উপস্থিতিতে ডেইলি স্টারের স্টোরি সেখানে ওনারশিপ দিয়ে যাওয়া হলো। এখানে ডক্টর ইউনূস স্যার এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী তরুণীরা যখন বাংলাদেশে একটা ব্যাপক ভিত্তিক আপরাইজিং, যেটাকে আমরা বিপ্লব বলতে সময়, যদি 7ই নভেম্বর যদি ধরুন বিপ্লব ও সংহতি দিবস হয়ে থাকে তাহলে তার চেয়ে 50 গুণ বেশি বিপ্লব হয়েছে 5ই অগস্ট 2024। তো আমরা কিন্তু অফিসিয়ালি কিন্তু আমরা ছোট ছিলাম, আমরা 7ই নভেম্বরে আমরা বিপ্লব ও সংহতি দিবস পালন করেছি অনেক বছর। শেখ হাসিনা এসে বন্ধ করেছেন, আশা করি আবার হয়তো চালু হবে এখন বিএনপি ক্ষমতা আসার পর। তো তাহলে 24-এর এই যে মানে ব্যাপক ভিত্তিক গণ আন্দোলন, গণ বিস্ফোরণ, গণ অভ্যুত্থানকে আপনি কি বলবেন? যাই হোক, এর একটা এসেনশিয়াল ফল হলো যে আমরা ব্যাংকিং সেক্টরে কিছুটা নৈরাজ্য 17 থেকে 18টা ব্যাংকের বোর্ডকে রিকনস্টিটিউট করা হলো, ভেঙে দিয়ে মোটামুটি ব্যাংকের অরিজিনাল ওনার্স যারা ব্যাংকার বা ব্যাংকিং খাতের আমানতদারি যারা রক্ষা করতে হবে তাদেরকে দেওয়া হলো। এরপর আসলো ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, যেখানে 5টি ব্যাংকে একটা সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটা ব্যাংক করা হলো, এবং এই অধ্যাদেশে শুধু একটি ব্যাংক না, এটা ভবিষ্যতের জন্য বলা হলো যে কোনো ব্যাংক যদি রেজলিউশনের পর্যায়ে আসে তাকে রিজলভ করা বা রিজলভ না করে তাকে অন্যভাবে তাকে এক ধরনের মানে আমেরিকাতে যেটা চ্যাপ্টার 11 ব্যাংক্রাপসি, সেই ব্যাংক্রাপসির মতো করে যে আপনি আপাতত কিছু সময়ের জন্য আপনি একটা ধরুন আইসিইউতে থাকবেন, সেখান থেকে আপনি আবার সুস্থ হলে আপনি ওয়ার্ডে ফিরে আসবেন, তারপর কেবিন থেকে বাসায় চলে যাবেন। এই সময়টা দেওয়ার জন্য এখন বর্তমান সরকার যে চালাকিটা করেছে, যেটাকে আমি আরেকটি প্রোগ্রামে বলেছিলাম যে অত্যন্ত মানে লো গ্রেড চালাকি বা ক্লেভার মেকানিজম ওনারা অ্যাডপ্ট করেছেন। তার সাথে বলে দিলেন যে অব্যবহিত যে যদি এই ধরনের ব্যাংক তার অব্যবহিত মানে রেজলিউশন যাওয়ার আগের যারা মালিক ছিলেন তারা কেউ যদি আগ্রহী হন তাহলে সরকার কর্তৃক ইনজেক্টেড সরকার যে পরিমাণ টাকা এসেনশিয়াল জরুরি লিকুইডিটি তার সহায়তা দিয়েছে সরকার, এর ওই দেয়া টাকাটার 7.5% দিয়ে তারা আবার মালিকানা ফেরত চাওয়ার আহ্বান জানাতে পারে। এখন দ্য ইস্যু ইজ যে ইসলামী ব্যাংকে ধরুন সরকার দিয়েছে প্রায় 2300 কোটি টাকা, এখন ইসলামী ব্যাংক আবার শোধ করে দিয়েছে 1500 কোটি টাকা, তাহলে আর বাকি 800 কোটি টাকার 7 বা 7.5% হয় রিয়ালি ধরুন 57 কোটি টাকা। তো এটা দিয়ে কিন্তু অনেকে যাদের একটা দুটো বাড়ি আছে ঢাকায় এটা বিক্রি করে বা আপনি মানে গুলশানের হয়তো 5 কাঠা জমি বিক্রি করে আপনি এই ব্যাংকের মালিকানা চাইতে পারেন। এত সহজে আপনি ঠিক ইমিডিয়েট আগে যারা কিন্তু তারও 10 বছর 15 বছর আগে বা ওই যে 2017 সালে যখন ব্যাংকটাকে বন্দুক ধরে নিয়ে যাওয়া হলো তখন যাদের ওনারশিপ কেড়ে নেওয়া হলো তাদের জন্য কিন্তু সরকার সুযোগটি উন্মুক্ত করেন নাই, এবং এটাকে আমি নিম্নমানের চালাকি বলি যে আপনি বিশেষ কিছু ব্যক্তি বা সেকশন অফ পিপলের হাতে ব্যাংকগুলো তুলে দেওয়ার জন্য এটা করেছেন বলে আমরা সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। কারণ আপনি অব্যবহিত আগে কেন বলবেন? আপনার যদি মনে হয় যে ঠিক আছে সরকার ব্যাংক চালাতে পারবে না বা ব্যাংক চালাতে যাবে কেন, তাহলে আপনি বলতে পারেন যে পুঁজি বাজারে সেই ব্যাংকের আমরা ওনারশিপ আমরা ইস্যু করবো। তো সাধারণ মানুষ যাতে আবার সেটাকে রিক্যাপিটালাইজ করে, সেটা আপনি কেন রিপ্রাইভেটাইজ করবেন, আপনি রিক্যাপিটালাইজ করে সেই ব্যাংকে সাধারণ মানুষের কাছে মুক্ত করে দিন। কোনো বিজনেস হাউস বা অন্যান্য ব্যাংক বা অন্যান্য যারা সুস্থ ব্যাংকগুলো আছে তারা সেই মালিকানাটা গ্রহণ করতে পারত। এরকম অনেকগুলো চালাকি সেখানে করা হচ্ছে। তারপর এনপিএল যে নন পারফর্মিং লোন, সংশ্লিষ্ট ব্যাংকের নন পারফর্মিং লোনের এবং ওই সংশ্লিষ্ট মালিকরা নিজেরাও যদি ডিফল্টার হয়। আরেকটা কথা দেখুন, এখানে কিন্তু অযোগ্যতার তালিকায় বলা হয়নি যে যারা ওই ব্যাংকের আগে লুটের সাথে জড়িত, যারা হাজার হাজার কোটি টাকা বা যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের টাকা দিচ্ছে না, ডিফল্ট করছে, তারা এই ধরনের সুযোগ দিতে পারবে না, একথা বলা হয়নি। আপনি পড়ে দেখুন 18 ক। সেখানে আরেকটি এটা একটি চালাকি যে এগুলো মানে ক্লিয়ার ডিসকোয়ালিফিকেশন, স্পেশালি ব্যাংকিং সেক্টরে যেখানে মূল
মানে পুঁজি মূল ক্যাপিটালটা হচ্ছে ট্রাস্ট। যে ট্রাস্ট যারা ব্রিচ করেছে, যারা ব্যাংকে টাকা দেয় নাই, যেখানে আপনি মাত্র $100-200 ডিফল্ট করলে যেখানে আপনার আপনার মানে ক্রেডিট কার্ড, আপনার ফিউচার যে কোনো ক্রেডিট নেওয়ার ব্যবস্থা রাস্তা বন্ধ হওয়ার কথা। সো নন পারফর্মিং লোনের কোনো টাকা ফেরত দেওয়ার কোনো কথা নেই। সেখানে ব্যাংকের আগে যে ক্যাপিটাল শর্টফল সেগুলো রিক্যাপ করার কোনো কথা নেই। শুধুমাত্র আপনি সরকারের ইনজেক্টেড টাকার 7.5% দিয়ে আপনি ব্যাংকের মালিকানা চাইতে পারেন। এটাকে আমি মনে করি যে একটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা, অফকোর্স কারোর উদ্দেশ্য তো একমাত্র অন্তর্যামী জানেন, করা হয়েছে বলে আমাদের ধরে নেওয়ার সম্ভাবনা কারণ আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার কথা শোনার জন্য। থ্যাংক ইউ।